ঘটনাটা করেছিলেন শাশুড়ি, ঠাকুর জামাই, ননদ, আমার বর সবাই মানে ছিলেন। দুপুরবেলায় আমাকে ধরি টরি মানে রান্নার সময় এরকম করে ধরে হাত পা ধরে মুখে করে অ্যাসিড এবং কেরোসিন দুটোই দিয়ে দেয়। কিছুটা অংশে দেখা যায় যে স্যাডিস্ট মোটিভ। বালিগঞ্জ সার্কুলার রোডের মতো একটা জায়গায় কয়েকটি রাস্তায় স্ট্রে কুকুর যেরকম ঘুরে থাকে, একটা গাড়ি থেকে অ্যাসিড ছুটতে ছুটতে চলে যায়। আমরা খুব বিস্মিত হয়েছিলাম যে কলকাতা শহরের মতন একটি জায়গায় এরকম একটি ঘটনা। 99 থেকে 2000-এ আমার একটা মেয়ে হয়। আচ্ছা। তার আগে দেখি পণের জন্য দাবি করে। একটা বাচ্চা হলে অনেকের বাচ্চার মুখ দেখি কমে যায়, কিন্তু সেটা না, বলছে মেয়ে হয়েছে, কন্যা সন্তান, আরও অত্যাচার বাড়তে থাকে। সার্জারির আরেকটা যন্ত্রণাদায়ক ঘটনা হচ্ছে যে যেই জায়গাটাতে তার যে ক্ষত জায়গা, সেটা তো অন্য কোনো একটা জায়গা থেকে তার চামড়াই চেঁচে সেখানে গ্রাফটিং করা হয়। ফলে তার এইখানে যে যন্ত্রণাটা ছিল সেই যন্ত্রণাটা তো আছে, এবং নতুন করে যেখান থেকে চামড়া কাটা হলো সেই যন্ত্রণাটাও তার অতিরিক্ত একটি বাড়তি পাওনা। আমার মুখটা তো এইখানটায় ছিল। আচ্ছা। এইখানটায় জোড়া লাগা ছিল। এই জামা পরে আছি, জামা আমি পরতে পারতাম না। ওরা যেই জিনিসটা হারিয়েছে, একটা ডিসফিগারমেন্ট, এইটার সাথে লড়াই করে অ্যাডজাস্ট করে সেটাকে আবার ওভারকাম করে বেঁচে থাকার যে লড়াই, সেটার জন্য প্রত্যেককে আমি কুর্নিশ জানাই। তীব্র অধিকারবোধ, প্রতিহিংসা নাকি নিষ্ঠুরতা, না আমরা ঠিক জানি না। কারণগুলো আমাদের কাছে ঠিক স্পষ্ট নয়। যখন অ্যাসিড অ্যাটাকের পরিসংখ্যান আমরা দেখি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ প্রায় প্রথম সারিতে। এই বিষয়গুলো ভাবায় আমাদের। আজ ভাবনাঘরের নতুন পর্বে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজ আমরা জানতে চাইব যে অ্যাসিড আক্রমণকারীদের মানসিক গঠন কেমন, কী কারণে অ্যাসিড অ্যাটাক হয়। এই অ্যাটাক শুধু তো একজন মানুষকে শারীরিকভাবে আহত করে না, মানসিক এবং সামাজিকভাবেও তাকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করে। আজ ভাবনাঘরের নতুন পর্বে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী দিব্যালোক রয়চৌধুরী এবং তার সাথে রয়েছেন ময়না প্রামাণিক। তাদের দুজনের সাথে আলাপচারিতায় আমরা জেনে নেব এই বিষয়গুলো। আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আপনাদের সুচিন্তিত মতামতের জন্য অপেক্ষা করছে ভাবনাঘর। নমস্কার। নমস্কার দিব্যালোক, আপনার কাছে আসার আগে আমাদের আরেকজন যে অতিথি রয়েছেন আমি তার কাছে আসব, ময়না প্রামাণিক। দিদি, আপনি কোথায় থাকেন? আমি থাকি মুর্শিদাবাদের নওদা থানা জামালপুর গ্রামে। আচ্ছা, তো বেশ দূর থেকে আজকে আসা হয়েছে, অনেকটা পথ অতিক্রম করে আপনি এসেছেন ভাবনাঘরে, অনেক ধন্যবাদ। দিব্যালোকের সাথে আপনার যোগাযোগ আজ প্রায় কতদিন? 13 সাল থেকে আমার স্যারের সঙ্গে যোগাযোগ। আজকেও এখানে এসেছি শুধুমাত্র স্যারের জন্য। আপনারা তো চিনেন না, আমিও চিনি না আপনাদেরকে, স্যারই আমাকে এখানে নিয়ে এসেছে। আচ্ছা, স্যার আমাকে খুবই মানে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, স্যারের জন্যই আজ আমার সব কিছু। আপনার সম্বন্ধে একটু শুনি, মানে কেমন ছিল ছোটবেলা, তারপরে কিভাবে কলকাতায় আসা, দিব্যালোকের সাথে পরিচয়, কি কি ঘটনার মধ্যে দিয়ে? আমার জীবন ছিল ভালো, বাবা মার ঘরে ছোট্ট একটা মেয়ে, যেমন জন্ম, মানে মানুষ যেমন থাকে। তারপরে বিয়ে হয়েছিল একটা, মানে কি বলবো, সে একটা মানে খুব খারাপ মানুষের সঙ্গে। সে আমাকে মানে আমার বাবা মাই বিয়ে দিয়েছিল, আমি লাভ ম্যারেজ বা কোনো কিছু করে বিয়ে করিনি। কত বছর বয়সে আপনার বিয়ে হয়? বিয়ে ছিল ক্লাস, তখন আমি 8-এ পড়ি। আচ্ছা, আপনি অনেকটাই ছোট তখন। ক্লাস 8-এ পড়ছিলাম। এবার আমার স্বামীর আগে বিয়ে হয়েছিল। এবার সেটা বাবা মা জেনেও বিয়ে দিয়েছিল, যে কিছু নেবে না বলেছিল। এবার আমরা তো মানে সামাজিক খুব গরিব মানুষ ছিলাম, ওই কারণে আমার বাবা মা বলছে যে আমাদের থেকে আমার স্বামীর ঘরে কিছু ছিল, ওই জন্য ওর সঙ্গে বিয়ে দিয়েছিল। দিয়ে আমার 98-এর শেষে বিয়ে হয়েছিল। 99 থেকে 2000-এ আমার একটা মেয়ে হয়। আচ্ছা। তার আগে দেখি পণের জন্য দাবি করে। এবার পণটা তো তখন নেবো না বলে বিয়ে করেছিল। আচ্ছা। তখন ওর বাবা মা বাড়ির থেকে সবাই পণ নেবো না বলে বিয়ে দিয়েছিল। তারপরে খালি টাকা নেগা করে মারধর অশান্তিটা করে। তারপরে 2000 সালে আমার মেয়ে হয়। আচ্ছা। তারপরে 2001-এ আমার এই ঘটনাটা। মেয়ে হওয়ার পরে যে অশান্তি বাড়বে কমবে তা না, কিন্তু বাড়তেই থাকে। মানুষ একটা বাচ্চা হলে
অনেকের বাচ্চার মুখ দেখে কমে যায়, কিন্তু সেটা না, বলছে মেয়ে হয়েছে কন্যা সন্তান আরও অত্যাচার বাড়তে থাকে। মানে বিয়ের পরবর্তীতেই পণের জন্য দাবি এবং তারপরে এই ধরনের অত্যাচার তো মেয়ে হলো, মেয়ের পরে আরও অত্যাচার বাড়লো, মানে কমতে থাকে না। মেয়ে হওয়ার পরে 2001-এ মেয়ে 2000 সালে জুন মাসের 11 তারিখে হয়েছিলেন, আর 2001-এ আগস্ট মাসে আমার এই ঘটনাটা ঘটে দেয় ওরা শ্বশুরবাড়িতে। কে করেন এই ঘটনাটা করেছিলেন শাশুড়ি, ঠাকুর জামাই, ননদ, আমার বর, সবাই মানে ছিলেন। দুপুরবেলায় আমাকে ধরি টরি মানে রান্নার সময় এরকম করে ধরে হাত পা ধরে মুখে করে অ্যাসিড এবং কেরোসিন দুটোই দিয়ে দেয়, দিয়ে বলে কি যে পুড়ে মরে যাবে এরকম। সেইভাবে আক্রমণটা হয়। তখন 2001 সাল ছিল, আগস্ট মাস ছিল। আচ্ছা, 23-24 তারিখ হবে। তখন তো আপনার মেয়ে অত্যন্ত ছোট। হ্যাঁ, অত্যন্ত ছোট, 1 বছর 2-3 মাস হবে, 3 মাস। মানে ঘটনাটা ঘটার পর তারপর মানে আপনি তো তখন শ্বশুর বাড়িতে? হ্যাঁ, তখন শ্বশুর বাড়ি। তারপরে পাশের বাড়ির লোক, মানে আমি যেটুকু শুনেছি, আমার তো অতটা জ্ঞান ছিল না তখন, মানে জানিও না, বাচ্চাও জ্ঞান ছিল, যাই হোক। তারপরে ওখান থেকে পাড়ার লোকে সবাই বলে হাসপাতালে ভর্তি করে, কোনো হাসপাতালে নেয়নি, বাড়ির কাছে ওখানে নেয়নি। তারপরে বহরমপুরে আমাদের মেডিকেল হাসপাতালে ভর্তি করে। তারপরে আমার বাবা মাকে খবর দেয়, আমার বাবা মাও গেছিলো মানে বাড়িতে। তারপর দিন তো রাত হয়ে যায়, সকালবেলায় বাবা মা গেছিলো। এবার তখন গিয়েই আমাকে জিজ্ঞাসা করেও কিছু পাইনি, মানে আমি তো তখন আমার অতটা জ্ঞান ছিল না। আচ্ছা, তারপর 4-5 দিন পর জ্ঞান পড়ে যে আমি আমার ঘটনাটা বলি এরকমভাবে, যে ওরাও তো বলেনি যে কিছু করে নেবো বা কিছু হবে। তারপরে আমার বাবা মা কেস করে ওদের নামে। আচ্ছা, পুলিশে? তো এইভাবে কেস চলতে থাকে। আপনি তারপরে মানে হাসপাতালের পর আপনি বাপের বাড়িতে চলে আসেন? সেই থেকে বাবার বাড়িতেই থাকি। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে নওদা জামালপুর গ্রাম, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে টুঙ্গি। আচ্ছা, দুটোই মুর্শিদাবাদ? দুটোই মুর্শিদাবাদে। আচ্ছা, সেই কেসের কোনো সুরাহা হয়? মানে পরবর্তীতে যারা দোষী তারা শাস্তি পান? মানে হয়তো জেল কাটে, জামিনে খালাস পায়, এরকম চলতে থাকে এখনো? দিব্যালোকের সাথে আলাপ কিভাবে আপনার? আমি একদিন কলকাতাতে এসেছিলাম সার্জারি করার জন্য। সার্জারিতে দিয়ে আমাকে এই স্যার তখন ছিলেন না, 9 সালে, 700 ম্যাডাম বলে একটা মেয়ে ছিলেন। উনি বললো যে তুমি যাবে এখানে আমাদের অফিসে। আমি বললাম আপনারা যদি ডাকেন আমি নিশ্চয়ই যাব, কেন যাব না। দিয়ে আমি অফিসে আছি। তারপরে তো স্যার আসে। স্যার আসার পর থেকেই মানে আমি খুবই কষ্ট পেতাম। আমার ঘর ছিল না, আমার মানে খাওয়ার মতো ক্ষমতাও ছিল না, অনেক ক্ষমতার বাইরে ছিলাম আমি। তা স্যার আমাকে অনেক সহযোগিতা করে, অনেক কিছু। এখনও স্যার আমাদের ওই অফিসে থাকেন না, তবু কোনো সুযোগ সুবিধা আসলে আমাকে ডাকে। আচ্ছা, মানে সার্জারি সূত্রে আপনার প্রথম কলকাতায় আসা? হ্যাঁ, তখন এই স্যারদের সঙ্গে আলাপ। দিব্যালোক, ময়নার কাছ থেকে তো শুনলাম অ্যাসিড অ্যাটাক, এই যে সামাজিক ব্যাধি, মূলত কারণ কি? মানে কিভাবে বা কি মানসিক জায়গা থেকে এই ঘটনা ঘটে? এটি কয়েকটা ক্লাসিফিকেশান আমরা রিসার্চ করে দেখেছি। যেটা সর্ববেশি যেই কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রেমে প্রত্যাখ্যান, শারীরিক সম্বন্ধ করতে ব্যর্থ হওয়া, এইগুলো হচ্ছে সিংহভাগ। তবে ল্যান্ড ডিসপিউট, এই সব জমি সংক্রান্ত পণ যেটাও মেনশন করলো, পণ, এবং সেই সঙ্গে কিছুটা অংশে দেখা যায় যে স্যাডিস্ট মোটিভ। আচ্ছা, মানে বেশ কয়েক বছর আগেকার ঘটনা, বালিগঞ্জ সার্কুলার রোডের মতো একটা জায়গায় কয়েকটি রাস্তায় স্ট্রে কুকুর যেরকম ঘুরে থাকে, একটা গাড়ি থেকে অ্যাসিড ছুটতে চলে যায়। আচ্ছা, এই ঘটনাটা আমরা যখন রিসার্চ ইত্যাদি করছি তখন এই স্যাডিস মোটিভটা আমরা দেখছিলাম অনেক রিসার্চে, আমাদের অনেক জায়গা থেকে এগুলো উঠে এসছে। কিন্তু এইটা একদম প্রত্যক্ষ, কারণ আমাদের যেইখানে সেই সংগঠনের কার্যালয় ছিল, হেডকোয়ার্টার যেখানে ছিল, সেইখান থেকে অনতি দূরে এই ঘটনাটা আমাদেরকে খুব বিস্মিত করেছিল। আমরা খুব বিস্মিত হয়েছিলাম যে কলকাতা শহরের মতন একটি জায়গায় এরকম একটি ঘটনা। মূলত আমরা দেখেছি আরেকটাও, যে এইটা শহরতলি অঞ্চলগুলোতে একটু এইরকম ঘটনার নিদর্শন অনেক আমাদের উদাহরণ আছে, বেশি। কলকাতাতে সেই অর্থে আপনি দেখবেন তুলনামূলকভাবে খুব কম, নেই বললে চলে। 2-1টি ইনসিডেন্ট বিগত কয়েক বছরে আমরা দেখেছি, একটি বৈষ্ণবঘাটাতে, পাটুলি অঞ্চলে, একটি হরিদেবপুরে, কিন্তু খুব বিক্ষিপ্ত, মানে একদমই প্র্যাকটিক্যালি হয় না। তার মূলত কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে মিডিয়ার অ্যাক্সেস। কারণ কলকাতা এত মিডিয়া প্রো যে এরকম একটি ঘটনা উঠলে তৎক্ষণাৎ সেখানে
মিডিয়া লাফিয়ে পড়বে এবং একটা অ্যাকশন নিতে বাধ্য হবে প্রশাসন, এবং সর্বস্তর থেকেই চাপ থাকবে এবং এটা করতে বাধ্য হবে। কিন্তু গ্রামাঞ্চলগুলোতে এখানেতে এত অ্যাক্টিভনেস নেই, প্রোঅ্যাক্টিভ, ওখানে লোকজনের অভাব আছে, এই মিডিয়ার সেইভাবে উপস্থিতিটাও একটু লক্ষ্য করা যায় না সেইভাবে। ফলে এই সব জায়গাতে শহরতলি অঞ্চল এবং গ্রামাঞ্চলে আমরা দেখেছি যে এই অ্যাসিড অ্যাটাকের কেসটা বেশি এবং সেখানে প্রবণতা অনেক বেশি। সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসও বোধহয় সেখানে কম বলে কি এই ধরনের বিষয়গুলো ম্যাক্সিমাম হচ্ছে? সেটা তো বটেই, তবে আগের থেকে মিডিয়া তো এখন অনেক বেশি স্ট্রং হয়েছে, যার জন্য এই সব ঘটনাগুলো তৎক্ষণাৎ মিডিয়াতে আমরা পড়ি এবং দেখি প্রশাসনের হস্তক্ষেপ সেখানে প্রয়োজন হয়ে থাকে এবং তারা বাধ্য হয় কিছু অংশে। ফলে শহরের এই রকম ইনসিডেন্টগুলো কম হলেও গ্রামাঞ্চলে কিন্তু এখনও সেই রকমভাবে যতগুলো ইনসিডেন্ট আছে সেগুলো বেশিরভাগই কিন্তু গ্রামাঞ্চলে, এবং এখানে কিন্তু বেশ এখনও অ্যালার্মিং মানে ইনফ্যাক্ট এই সব ঘটনাগুলো মানে প্রচারটা করতে গেলে তার একটা নেগেটিভ অ্যাসপেক্টও আছে। অনেকের মধ্যে যেমন আইডিয়াটা নেই, তারা আইডিয়াটাও এখান থেকে গ্রহণ করে, এটাও একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা রিভেঞ্জ নিতে পারি। ফলে খুব সতর্কভাবে আর কি প্রচারেও যেতে হয়। কারণ আমরা যখন অনেক সময় কোনো জায়গায় সেশন করি যাতে কিনা এই হলেই সঙ্গে সঙ্গে কি করা উচিত, ফার্স্ট এডটা কি, কোথায় নিয়ে যাবে বা কিভাবে সাহায্য পাবে, এই সবগুলো করতে গেলেও খুব সন্তর্পণে সেটা করতে হয়। তার কারণ হচ্ছে এটা অনেক সময় একটা আইডিয়া মানুষকে দিয়ে দেয় যে এটাও একটা মাধ্যম, যেই মাধ্যমে আমরা প্রতিশোধ নিতে পারি। এমনি গত 10 বছরে বা গত 15 বছরে পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যানে আমাদের রাজ্য শীর্ষেই আছে। তাই? হ্যাঁ, আমাদের মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমরা সবসময় ঘোরাফেরা করি। আচ্ছা, তো সেটা খুব উদ্বেগজনক। মানে অধিকাংশ সময় আমরা দেখেছি, এখন হয়তো কিছুটা দৃষ্টি মানুষের রয়েছে, কারণ অনেক বড় বড় শিল্পীরাও অ্যাসিড ভায়োলেন্সকে এগেনস্টে তারা পথে নেমেছেন। বিশেষ করে উল্লেখযোগ্য শাহরুখ খান, তার ফাউন্ডেশন মীর ফাউন্ডেশনের মাধ্যমে অনেকেই আছেন, বিশিষ্ট বহু লোকজনই তারা এগিয়ে এসছেন। যেমন এখানে উল্লেখ্য সমাজসেবী অলকানন্দা রায়, অগ্নিমিত্রা পল, তারাও অ্যাসিড সার্ভাইভারদের নিয়ে নানান রকম কাজ করেছেন, যার জন্য অনেকেই হয়তো ওয়াকিবহাল এখন যে এইরকম একটা ক্রাইম হতে পারে। নইলে যখন আমরা প্রথমে এই কাজটা শুরু করি সেই সময় কিন্তু এতটা সচেতনতা ছিল না, মানুষের ধারণা ছিল না। তাদের ওই ধারণা বলতে অ্যাসিড বাল্ব এই মারার অবধি সীমিত ছিল। এখন হয়তো অনেকে জেনেছেন, এখন হয়তো অনেকে জানেন যে কী কী কারণে হয়, কোন জায়গায় হয়, এইরকম এই ঘটনা নিয়ে এখন সজাগ দৃষ্টি আছে মানুষের, প্রশাসনের। অ্যাসিড অ্যাটাক নিয়ে নিয়ন্ত্রণ মহিলাদের উপরে কি ম্যাক্সিমাম হচ্ছে বা হয়ে থাকে? হ্যাঁ, পরিসংখ্যান বলে যে 87% অফ পারপিট্রেটর হচ্ছে মেল, এবং সাধারণত সেটি মহিলাদের ওপর হয়। কিন্তু প্রায় 13% মহিলাও আছে যারা অ্যাসিড আক্রমণ করেছে। আচ্ছা, হায়দ্রাবাদের একটি ঘটনা যেখানে একটি মহিলা একজন তার একটি পুরুষকে ভালো লাগে এবং তাকে তার প্রত্যাখ্যিত হওয়ার পরে সেই মহিলা সেই পুরুষটির ওপরে অ্যাসিডের আক্রমণ করেন। তো সেই পরিসংখ্যানগুলো আছে, কিন্তু মূলত দেখা যাচ্ছে যে ছেলেরা পারপিট্রেটর হয়, মেয়েরাও পারপিট্রেটর আছে, কিন্তু সেটা সংখ্যা খুব কম। আচ্ছা আচ্ছা, যেমন ময়নার ক্ষেত্রেও আমরা শুনলাম যে তার শ্বশুরবাড়িতে তার শাশুড়ি এবং তার হাজবেন্ড প্রত্যেকেই, তার অপরাধ ছিল যে কন্যা সন্তান জন্ম দেওয়া, এবং সেই কন্যা সন্তানকে খুবই ভালোভাবে ময়না মানুষ করছিল। কিন্তু দুর্ভাগ্য যে ও বলবে হয়তো সেটা ওর কিন্তু ও শ্বশুরবাড়ি থেকে খুব একটা সমর্থন পায়নি, বরঞ্চ এই শিকার হতে হয়েছিল কে শ্বশুরবাড়ি। কিন্তু সবথেকে প্যাথেটিক কথা হচ্ছে যে বাপের বাড়িতে গিয়েও স্থান পেতে অসুবিধা হয়েছে। এই যে বাড়ি নেই কথা বলছে, কারণ দেখুন যখন পারপিট্রেটাররা তারা এরকম আক্রমণ করে, যে ভিকটিম যার উপরেই অত্যাচারটা হয়েছে তার কিন্তু দুটো জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। যেমন আমরা এরকম দেখেছি যে কোনো স্কুলের শিক্ষিকার ওপরে অ্যাসিড আক্রমণ হয়েছে, অ্যাসিড আক্রমণের পরে তার ন্যায় বিচার ইত্যাদি চিকিৎসা হয়ে যাওয়ার পরে তার কিন্তু সেই চাকরিটাই থাকেনি। আচ্ছা, কেন না, বাচ্চারা ভয় পাবে, স্কুলে গেলে স্টুডেন্টরা ভয় পাবেন, এই কারণে থাকে। ফলে
অ্যাকচুয়ালি শাস্তি কিন্তু যার ওপরে আক্রমণটা হলো তাকেই সারা জীবন ভুগতে হয়, যেটা আমার ব্যক্তিগত ধারণা যে হয়তো সেই অর্থে যে আমরা আসবো প্রশাসনের কথা যে শাস্তি খুব কম, মানে পরিসংখ্যান ওয়াইজ গেলে আপনি দেখবেন যে অধিকাংশ লোকেরই শাস্তি হয়নি। যে কজনেরও শাস্তি হয়েছে আলটিমেটলি ভুক্তভোগী কিন্তু সেই যে আক্রান্ত হয়েছে তাকেই কিন্তু সবসময় ভুগতে হচ্ছে, তার লাইফটাই কিন্তু একটা শাস্তি হয়ে যায়। কারণ তার বাপের বাড়িতে গিয়ে তার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, দাদারা ভাবছে যে আমার আরেকটা সম্পত্তি ভাগিদার এসে গেছে, ফলে সেখানে নন কোঅপারেশন, সেখানে অসহযোগিতা। এমনি প্রশাসনিক কি ধরনের নিয়ম বা কি ধরনের আইন রয়েছে এই অ্যাসিড অ্যাটাক আটকানোর জন্য? 326-এর এ আর 326-এর বি এই দুটো আইন আছে, কিন্তু ঘটনা হচ্ছে মূলত যেই প্রবলেমটা হয় এফআইআর এর ক্ষেত্রে প্রবলেম হয়। আচ্ছা, কারণ যার উপরে আক্রমণটা হয়েছে তার পক্ষে তখন গিয়ে এফআইআর লজ করা সম্ভব হয় না। ফলে আমরা দেখি অধিকাংশ সময় প্রতিবেশী বা নিকট আত্মীয় তারা গিয়ে হয়তো এফআইআর লজ করেন এবং সেখানে খুব ভুলে ভরা তথ্য থাকে, তথ্যের থাকে। পরবর্তী সময় ইনভেস্টিগেশন অফিসার যখন ইন্টারোগেট করতে হসপিটালে আসে তখন সেই পরিস্থিতিতে থাকে না যে তার বিবরণ দেওয়াটা সঠিক। ফলে এই কারণের জন্য এফআইআরগুলো খুব দুর্বল হয়ে যায়, যার জন্য সেইভাবে প্রশাসনিক স্তরে কিন্তু কার্যনির্বাহ করতে খুব বেগ পেতে হয়। ফলে জাস্টিসটা ভিকটিমের কাছে অধরাই থেকে যায় এবং সদিচ্ছার অভাব। আমি বলবো না সবাই সমান, এমন বহু পুলিশের সাথে আমার পরিচয় আছে, তারা যেচে এসে সাহায্য করেছেন, তারা পাশে দাঁড়িয়েছেন, কিন্তু এমন বহু ঘটনা আছে যেখানে ভিকটিম গিয়ে দেখিয়ে দিচ্ছে যে পারপিট্রেটর পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে আছে, পুলিশ বলছে কোথায়, আমি তা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরকম ইনস্ট্যান্সও আছে। তবে এটাও যেমন আছে তেমন এটাও আছে যে কিভাবে সাহায্য পাবে, কিভাবে তার পাশে দাঁড়ানো যায়, কিভাবে তাকে রিহ্যাবিলিটেশনে সাহায্য করা যায়, সেই নিয়েও বহু পুলিশ ভেবেছে, বহু লোকে এগিয়ে এসছেন, বহু আইনজীবী তারা বিনা পারিশ্রমিকে ওদের হয়ে লড়েছে, সেরকম উদাহরণও আছে। একজন মানুষের উপর যখন অ্যাসিড অ্যাটাক হয় ঠিক কি পরপর স্টেপ তাকে নিতে হয়, যে প্রশাসনিক ক্ষেত্রে বা ধরুন সরকারি হাসপাতালের ক্ষেত্রে? বলছি যে প্রথমত এই অ্যাসিড পড়া মাত্র 3 সেকেন্ডের মাথায় ওপরের যে অংশটা থাকে সেটা পুড়তে থাকে এবং 6 সেকেন্ডের মধ্যে প্রায় হাড়ে অবধি সেই অ্যাসিডের কেমিক্যাল বার্নটা পৌঁছতে পারে। ফলে এই রকম ক্ষেত্রে যখনই ওরকম অ্যাসিড অ্যাটাক কিছু হয় তাকে রানিং ট্যাপ ওয়াটার বা রানিং ওয়াটারে বসালে কিছুটা ওই কেমিক্যালটা ধুয়ে গেলে তার ক্ষয়ক্ষতিটা কম হয়। 24 ঘন্টার মধ্যে একটা এফআইআর মাস্ট লোকাল পুলিশ স্টেশনে, সেখানেই এফআইআর এবং এফআইআরের ওপর ভিত্তি করেই পরবর্তী সময় তার কম্পেনসেশন এবং তার ওই এখন যেটা হয়েছে ডিএলএসের থ্রুতে, মানে ডিস্ট্রিক্ট লিগাল স্টেট অথরিটি আর এসএলএসএ, এদের মাধ্যমে ওরা কম্পেনসেশন, কারণ ওই একটা রিট পিটিশনে বলা হয়েছে 2006 সালের যে 1 লাখ টাকা তারা ওই 15 দিনের মধ্যে কম্পেনসেশনের টাকাটা পাবে এবং 2 মাসের মধ্যে বাকি 2 লাখ টাকা ন্যূনতম তাকে দেবে তার চিকিৎসা ইত্যাদির খাতে। মানে আমরা তো এই কম্পেনসেশনের ক্ষেত্রে আমরা রাজ্য সরকারে যখন এই 3 লাখ টাকা বরাদ্দ হয়েছে, যেমন উনিও বললেন যে সার্জারির জন্য এসেছিলেন, এই টাকাটা কি যথেষ্ট একজন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারের জন্য, তার পুরো সার্জারি বা তার পুরো মেডিকেশনের জন্য? কারণ প্লাস্টিক সার্জারি খুব এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট। আচ্ছা, তো মূলত একটা মিনিমাম একটা ট্রিটমেন্টের জন্য এই 3 লাখ টাকাটা সরকারিভাবে ধার্য করা দিয়েছে মহামান্য কোর্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা মেডিকেল বোর্ড আছে, সেখানে একটা মেডিকেল টিম বসে এবং তারা অ্যানালাইজ করে তারপরে পরবর্তী সময় অন্য আরও বেশি বৃহত্তর সাহায্য ওদেরকে করে দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, কিন্তু সেটা সমস্তটাই নির্ভর করে একটা সৎ উদ্যোগের ওপরে। কিছু কিছু উদ্যোগী মানুষ আছেন যারা এই নির্বিশেষে এগিয়ে আসেন সাহায্য করতে এবং তারা এই ব্যবস্থাটা করেছেন। তারপরে অধিকাংশ জায়গায় আবার এমন দেখা যায় যে সেখানে কোনো রকম সাহায্য তারা পায়নি। ইনফ্যাক্ট তারা অ্যাপ্লিকেশন দিতে গেলেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে, জমা নেয়নি, পরে আরেকদিন এসো, অমুক তমুক নানান ঘটনার সম্মুখীন তারা হয়। মনে হয় শহর বা শহরতলির মানুষেরা কি মানে
জানেন এই কম্পেনসেশনের বিষয়টা বা এই না, সেটাই কম্পেনসেশনে আমাদের কি সংগঠনের একটা কিভাবে কাজ ছিল, যে সংগঠনকে আমি রিপ্রেজেন্ট করতাম সেই সময়, ময়নার সাথে আমার যেখানে পরিচয় হয়েছিল, তারা সেই কাজটা করতো যে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, সেখানেই যে এই কম্পেনসেশনের ব্যাপারটা আছে তাদের কাছে তুলে ধরা, এবং যখনই কোনো এইরকম কোনো অ্যাসিড অ্যাটাক কেস ঘটতো তখন আমরা আমাদের প্রতিনিধিরা সবাই তাদের কাছে পৌঁছতাম যে এই পসিবল রাস্তাগুলো আছে, যে এই রাস্তার মাধ্যমে তোমার এই সুযোগ সুবিধা তুমি সরকারিভাবে পেতে পারো, বা তোমার আইনি পরিষেবার ক্ষেত্রেও আমাদের এই রাস্তাগুলো আছে, যে এই রাস্তার মাধ্যমে তুমি আইনি পরিষেবাগুলো পেতে পারো। আচ্ছা আচ্ছা, ময়নাদি আপনি পেয়েছিলেন এই ক্ষতিপূরণের টাকা যখন 2001 সালে আপনার এই ঘটনা ঘটে? আমি এই টাকাটা পাইনি, কিন্তু স্যার আমাকে অনেক টাকা দিচ্ছেন। আচ্ছা না, সেটা ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, সরকারিভাবে আমি বললাম না, ওর এফআইআরটা খুব দুর্বল ছিল। আচ্ছা, ওর এফআইআর এর ইনভেস্টিগেশন অফিসার যিনি ছিলেন, তিনি অ্যাসিড কথাটা উল্লেখও করেননি, তিনি কেরোসিন বলে ছেড়ে দিয়েছিলেন। আচ্ছা, ফলে সেই কেসটা খুব দুর্বল ছিল। পরবর্তী সময় আমার মনে নেই, আমি ভুলে গেছি, মনে হয় ওরা একবার সাপ্লিমেন্টারি এফআইআর আমরা লজ করেছিলাম, কিন্তু তাতেও খুব একটা আমরা করে উঠতে পারিনি, কারণ সাপ্লিমেন্টারি এফআইআরের অনেক রকম কোয়েশ্চেন থাকে, তাই জন্য হয়তো হয়ে ওঠেনি। কিন্তু আমরা প্রাইভেট মানে ব্যক্তিগত উদ্যোগে আমরা ওর ঘরটা ছিল না, সেজন্য কিছু ফান্ড রেজ করেছিলাম, এবং যাতে ও নিশ্চিন্তভাবে একটা মাথা গোজার ঠাঁই পায়, যেখানে ও সৎভাবে নিজে বেঁচে থাকতে পারে, ওর লড়াইটা যেন চালিয়ে যেতে পারে। ওর একটা সাংঘাতিক লড়াই হচ্ছে, যেই কন্যা সন্তানের জন্য ও এত বড় একটা মানে একটা জীবনে দাগ ওর থেকে গেছে, সেই কন্যা সন্তানও যখন 16 বছর বয়স, সে একটি খুবই নির্মম, এটা বলতে খারাপ লাগছে ওর সামনে, সে আত্মহননের পথ বেছে নেয়, কোন একটি রিলেশনশিপে জড়িয়ে পড়ে করে। কিন্তু তারপরে ওর মধ্যে অদম্য একটা ইচ্ছা আছে। ও দেখুন, আপনার এত দূর থেকেও এখানে এসে গেছে, এখানে এসেছে, এত রাত্রে ফিরে যাবে, ওর একটা সাংঘাতিক রকমের স্পিরিট রয়েছে, যেই স্পিরিটটা হয়তো ওকে বাঁচিয়ে রেখেছে। মানে ওর জীবন এখানেই শেষ হয়ে যায়নি। ও বহরমপুর অঞ্চলে একটি আইসিডিসি স্কুলে রান্নার কাজটা করে, সেখানে বহু বাচ্চা রয়েছেন। ও বলে যে আমার সেখানে সারাদিনটা খুব আনন্দের সাথে কেটে যায়, এবং তাদেরকে নিয়ে মোটামুটিও রয়েছেন আর কি, লড়াইটা চালিয়ে যাচ্ছে। জীবনে রয়েছেন। ময়নাদি 2001 এই ঘটনা ঘটলো, তার পরবর্তীতে আপনি চলে এলেন আপনার বাবার বাড়ি। তখন থেকে বাবার বাড়িতে, হ্যাঁ, সেইখান থেকে আপনার চলাটা কেমন হলো? মানে কিভাবে আজকে এই যে স্কুলে আপনি কাজ করছেন বা কাজ পেলেন, সেইটা কিভাবে ঘটলো? আমি হয়তো বাবার বাড়ি 2001 থেকে থাকি, অপারেশন হয়, সার্জারি হয়, তারপরে যোগাযোগ হয়, তারপরে সবাই সব কিছু মিলে আমাদের গ্রামের একজন মহিলা সমিতির মেম্বার ছিলেন, ওনার কাছে যায় সবাই। আমি একদিন মানে পরের বাড়ি কাজ করতে গেছিলাম, তারপরে তখন ওরা বলল, তুমি একটা মেয়ে আর মহিলা সমিতির মেম্বারও মেয়ে, তুই ওই মেয়েটার কাছে যা, যদি তোর কোনো সুরাহা হয়। তা মেয়েটার কাছে আমি গেলাম, 2-3 বার গেলাম একদিন। যাই হোক, মেয়েটা তাও শুনেছিল কথাটা আমার, ও আমাকে বললো ঠিক আছে, তোর আমি ব্যবস্থা করে দেবো। সেখান থেকে কাজ, সেখান থেকেই এই স্কুলে কাজ পাওয়া। সেখান থেকে এই যে সার্জারির কথা বলছেন, এটা কি সরকারি হাসপাতালে ঘটেছিল? হ্যাঁ, হাসপাতালে ঘটেছিল, এনআরএসে হয়েছিল। এনআরএসে হয়েছিল। সেই সূত্রে কি আপনি কলকাতায় আসেন প্রথম? সেই সূত্রে। আচ্ছা, এই সরকারি হাসপাতাল কি ধরনের সাহায্য করে? এই ধরনের সরকারি হাসপাতালে তো এই ফ্রি ট্রিটমেন্ট, এমনকি প্রাইভেট হসপিটালেও এটার রয়েছে। কলকাতার খুব নামি হাসপাতালে গিয়ে আমার অভিজ্ঞতা, তাদের বলেছে এটা তো মানে আইনত এটা তো বলা রয়েছে যে ট্রিটমেন্ট করতে আপনারা বাধ্য, এবং বিনা কোনো পয়সায়। তখন সেখানকার সিইও আমাকে উত্তর দিয়েছিলেন যে উই নো দ্য ওয়ে আউট অল অ্যাজ ওয়েল। ওকে। তো সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট এড করে ছেড়ে দেবো, আমাদের পরিকাঠামো নেই এই খাতে। ফলে এখানে একটা সদিচ্ছার অভাব আছে। প্রাইভেট হসপিটালগুলোতে মনে হয় সেভাবে ট্রিটমেন্ট হয় না, কারণ আমি প্রথমেই বলেছি যে প্লাস্টিক সার্জারি এই যে ডিপার্টমেন্ট, এই যে ট্রিটমেন্টটা, এটা খুব এক্সপেন্সিভ, এটা ভীষণ এক্সপেন্সিভ। ফলে সেই খাতে সরকারি হাসপাতালগুলোই আমাদের বাঁচিয়ে রেখেছে। এখানে মূলত বেশ কয়েকটি হাসপাতাল আছে যেখানে এই অ্যাসিড বার্নের চিকিৎসাটা হয়, খুব ভালোভাবে হয়। এবং এখানেও কিছু খুব ভালো কয়েকজন ডাক্তার আছে যারা তাদের পেশার বাইরে বেরিয়ে গিয়ে তারা এইসব মানুষদের পাশে দাঁড়ান। মানে তারা তাদের জীবনের একটা ব্রত হিসেবে গ্রহণ করেছেন এইসব মানুষদের পাশে দাঁড়ানোর। তারা আছেন, তারা সাহায্য করেন। তবে সরকারি হাসপাতালের যে পরিকাঠামো, সেখানেও বেশ কিছু ওই ওষুধপত্র
সবসময় অ্যাভেলেবল থাকে না। আচ্ছা, ফলে সেটা ওরা মুখে না বললেও চিকিৎসার স্বার্থে ভিকটিমদের নিজেদের হয়তো জোগাড় করে নিতে হয়। এবং সেখানে আমাদের সংগঠন একটু রিলিফ দেওয়ার চেষ্টা করে যে আমরা হয়তো কিছু ওই গজ, তুলো বা কিছু ওষুধ, কিছু ইনজেকশনস, যেগুলো বেসিক যেই জিনিসগুলো দরকার সেগুলো হয়তো কিছুটা বেসিক দরকার, মানে এগুলো খুব এক্সপেন্সিভ না হলেও এই জিনিসগুলোর জন্য অনেক সময় চিকিৎসাটা থমকে থাকে। ফলে সেইগুলো একটু ব্যক্তিগত উদ্যোগে আমরা ব্যবস্থা করলে একটু সুরাহা হয়। মানে সেই ক্ষেত্রে আর এটা অ্যাভেলেবল থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক সময় ওদের স্টক থাকে না ইত্যাদি, ফলে সেই সময় এই ব্যবস্থাগুলো করলে সুবিধা হয় মানুষের। এই কোন ধরনের আর্থসামাজিক পরিকাঠামোর মানুষের ওপর অ্যাসিড অ্যাটাক বেশি হচ্ছে? এটা কি আর্থিকভাবে যারা একটু পিছিয়ে পড়া বা দুর্বল মানুষ তাদের উপরে কি অ্যাসিড অ্যাটাক, মানে সেইখানে সেই স্তরে কি অ্যাসিড অ্যাটাকের সংখ্যাটা অনেক বেশি? হ্যাঁ, সেটা পরিসংখ্যান বলছে যে তাদের সেটা স্ট্যাটিস্টিক্স ওয়াইজ একটু বেশি। আচ্ছা, কিন্তু এটা শুধুমাত্র যে ওই রকম একটা স্টেজেই রেস্ট্রিক্টেড আছে তা কিন্তু নয়। আচ্ছা, আমরা দেখেছি ব্যারিস্টার, জজ, লয়ার, ডাক্তার, তারপরে বলিউডের বিখ্যাত অভিনেত্রী, তার বোন, মানে এই সবাই কিন্তু তারা অ্যাসিড আক্রান্ত। আচ্ছা, আচ্ছা, মানে এটা একটা ভারতবর্ষের একটা সময় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীও অ্যাসিড সার্ভাইভার ছিলেন। এই যে অ্যাসিড আক্রান্ত, এই যে অ্যাসিড ছোঁড়া হচ্ছে, কারণ অ্যাসিড মার্কেটে অ্যাভেলেবল, এই বিষয়টা যে আমরা কিছু বছর আগেও শুনেছি যে বোধহয় 2014 সালে লক্ষ্মী ভার্সেস স্টেটের যে কেসটা হয় সেখানে অ্যাসিড রেস্ট্রিকশন, হ্যাঁ, অ্যাসিড সেল, এই জায়গায় একটা ধরনের রেস্ট্রিকশন তৈরি হয় এবং তার জন্য বেশ কিছু আইন বলবৎ হয়। সেটা এক্স্যাক্টলি গ্রাউন্ড রিয়েলিটিটা কি, মানে কিভাবে এখনো কি সেইভাবেই সহজভাবে পাওয়া যাচ্ছে? বা একদম এগুলো আপনি মল টল ইত্যাদিতে গেলেও আপনি দেখবেন অ্যাসিড অ্যাভেলেবল। আচ্ছা, অ্যাসিড অ্যাভেলেবেল। আমরা একটা ড্রাইভও নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কার কাছে রিপোর্ট করতে হয়, কার জুরিসডিকশন আছে, সেগুলো খুব ক্লিয়ারলি ক্লাসিফাই করা নেই। ফলে ওইটা হয়তো টয়লেট ক্লিনার হিসেবে বিক্রি হচ্ছে, অ্যাসিড হয়তো বলছে না। কিন্তু আমাদের গ্রাউন্ড রিয়ালিটিতে আমরা দেখেছি যে লোকাল বাজারে আপনি আপনার পাড়াতেও খোঁজ করবেন, আপনার যেখানে হার্ডওয়্যারের দোকান আছে, আপনার একদম মুদির দোকান যেখানে, সেখানেও কিন্তু অ্যাসিড অ্যাভেলেবেল। তার হয়তো কনসেন্ট্রেশনটা কি আছে সেটা হয়তো অতটা স্ট্রং হয়, সালফিউরিক অ্যাসিড কি না সেটা, না কি অন্যরকম একটু ডাইলিউটেড ফর্মে আছে, কিন্তু ইট ইজ অ্যাভেলেবল। যদিও এটা কিন্তু খোলা বাজারে বিক্রিতে আইনতভাবে নিষিদ্ধ করা আছে। কি ধরনের রেস্ট্রিকশনস আছে এই খোলা বাজারে বিক্রির ক্ষেত্রে? মানে কারা বিক্রি করতে পারেন, বা তাদের একটা আইডেন্টিটি প্রুফ, আইডেন্টিটি কার্ড, কি পারপাসের জন্য নিচ্ছে, এইগুলো একটা সেই যেই দোকান থেকে কিনছে সেখানে দেওয়াটা বাধ্যতামূলক। আচ্ছা, কিন্তু উইদাউট এনি আইডেন্টিটি প্রুফ, উইদাউট নোয়িং দ্য কজ অফ দ্য ইউজেজ অফ দ্য অ্যাসিড, তারা কিন্তু খোলা বাজারে এটা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে। যেমন সোনার দোকান, রূপোর দোকান, আপনি দেখবেন অ্যাসিড সবসময় অ্যাভেলেবেল। হ্যাঁ, তারা তো কোথাও থেকে অ্যাসিডটা কিনে আনছে, তার কোনো আইডেন্টিটি কার্ড দিয়ে কিনেছে বলে এখন অবধি জানা নেই। এই যে পদ্ধতি, এই যে এইভাবে অ্যাসিড বিক্রি হচ্ছে সামনে, আপনাদের অর্গানাইজেশন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো কিভাবে কন্ডাক্ট করেন বা কি ধরনের পদ্ধতি, মানে কি ধরনের পদক্ষেপ নেন এই বিষয়গুলোর ক্ষেত্রে? আমরা নিয়েছিলাম, এইগুলোতে খুব একটা অ্যাক্টিভলি যে এখন করা হচ্ছে তা আমি বলবো না, কারণ এটা আলটিমেটলি এর মানে কোন রাস্তায় গিয়ে এন্ড হবে এটা বোঝা যায় না। কারণ কমপ্লেনটা নিয়ে কার কাছে যাব, কে এর দায়িত্বভার নেবে, কার কাছে কে রেসপন্সিবল, সেই জায়গাটাতে আমাদের একটা ধোঁয়াশা থাকে, ফলে এখনো ধোঁয়াশা থেকে যায়। তাই জন্য আমরা বুঝতে পারি না যে এটা কার কাছে গিয়ে কমপ্লেনটা অ্যাকচুয়ালি ফাইনালি লজ করতে হবে। এই আইনকে আবার নতুন করে রিডিফাইন করা, এই ক্ষেত্রে আপনাদের অর্গানাইজেশন কখনো ভেবে দেখেছেন? আমরা প্রস্তাব বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে, সেটা নিয়মিত দেওয়া হয়েছে, এবং কিছুটা তো আমাদের ইন্টারভেনশনের জন্য অনেক আইনে পরিবর্তন ইত্যাদি লক্ষণীয় আর কি হয়েছে। আসি এবার দিবালোক রিহ্যাবের ক্ষেত্রে। একজন অ্যাসিড আক্রান্ত হলেন, তারপরে সার্জারির মাধ্যমে তিনি আবার নিজের জীবনে ফেরত যেতে চাইছেন। পেশা, প্রফেশনাল লাইফ কিভাবে তাদের অ্যাকসেপ্ট করছে, এদের গ্রহণযোগ্যতা কেমন থাকছে?
নানান সংগঠন, নানান ইন্ডিভিজুয়াল ব্যক্তি পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেন, কিন্তু সেটা না খুব একটা কংক্রিট কিছু না। আচ্ছা। এই যেমন ধরুন একটা ফ্যাশন শোতে হাঁটলাম একদিন, সেদিন হয়তো হাঁটলাম, সবাই হয়তো 10 জন মিলে হাততালি দিল, বহু খবরের কাগজ, বহু মিডিয়াতে ছবি ফলাও করে বেরোলো, কিন্তু তাতে হয়তো একটা পাবলিসিটি হলো, কিন্তু যে সারভাইভার তার কিন্তু বেঁচে থাকার জায়গাটাতে খুব একটা কনস্ট্রাকটিভ কিছু হলো না। আমি বহু বিশিষ্ট লোকের নাম মেনশন করেছি, তারা প্রত্যেকেই হয়তো সদিচ্ছা নিয়ে এসে পাশে দাঁড়ায়, কিন্তু সেটা একটা দিন, দুটো দিন, 3টে দিনের জন্য। এই লং টার্মের যে লড়াই, সেই লড়াইটাতে কিন্তু সার্ভাইভাররা পাশে খুব একটা বেশি সংখ্যক লোককে পায় না, এবং মূলত তাদের যে পেশার জায়গাটা, সেখানটা ফিরে গেলে তাদের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতার জায়গাটাও আমরা কিন্তু দেখি যথেষ্ট ঢিলেমি। আচ্ছা। সেখানে উদারভাবে তাদেরকে স্বীকার কিন্তু কেউ করে নেয় না। যেমন আমি বললাম যে একটি মহিলা, তার উপরে তিনি অ্যাসিড আক্রান্ত হয়েছিলেন, এবং তার চিকিৎসার পরে যখন ফিরে এসেছিলেন, তার 3 বছর বয়সী বাচ্চা তাকে দেখে কান্নাকাটি শুরু করেছিলেন, ভয় পেয়ে গেছিলেন। সেটা পরিবারের, মানে সেটা তার পক্ষে একটা সাংঘাতিক বেদনার, সাংঘাতিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা। এই যন্ত্রণাটা কিন্তু তাদের সর্বত্র বয়ে নিয়ে চলতে হয়। তারা রাস্তা ঘাটে, পথে ঘাটে চলতে ফিরতে সব সময় এর সম্মুখীন হয়। কেউ হয়তো হাঁ করে তাকিয়ে আছে, কেউ হয়তো কিছু আলোচনা করছে, সবটাই তো সবাই বুঝতে পারে, ফলে সেইগুলো খুব বেশি বেদনা দেয়। আর যখন সেটা খুব নিকটজনের কাছ থেকে হয়, তখন যেন দুঃখের বাঁধ ভেঙে যায়। একদম। যেমন ময়নার ক্ষেত্রে হচ্ছে তার দাদাদের অসহযোগিতা, তার সেখানে সংগ্রাম, সেরকম বহু মানুষের স্বামীর অন্য জায়গায় চলে যাওয়া। হ্যাঁ, আমি এটা একটুখানি শুনবো। মানে যখন এই ঘটনার পর আপনি এলেন আপনার বাবার বাড়িতে, সেখানে আপনার দাদা বা বাড়ির যে অন্যান্য, মানে কারা কারা ছিলেন পরিবারে সেই সময় আপনার বাবার বাড়িতে? বাবা, দাদা, বৌদিরা ছিল, এবং আপনার মেয়েও ছিলেন সেই সময়? মেয়ে ভয় করতো। আচ্ছা। তারপরে আমাকে পিসি বলে ডাকতো। আচ্ছা। ভাইপো পিসি বলতো, ও পিসি বলতো। সেই সময়টা থেকে মানে তারপরে আস্তে আস্তে মেয়ের সাথে আপনার সম্পর্ক? তারপরে আমার মা শেখাতো যে না, আমি পিসি না, ওটা পিসি হয় না, ওটা মা হয়। আচ্ছা। তারপরে আমার এই ভালো হওয়ার পর থেকে আমাকে মা বলতো, তার আগে বলতো না পিসি, আর ভয়ে পালাতো, আসতো না। আচ্ছা আচ্ছা। আমার মুখটা তো এইখানটাই ছিল। আচ্ছা। এইখানটায় জোড়া লাগা ছিল। এই জামা পরে আছি, জামা আমি পরতে পারতাম না। সার্জারি কতদিন চলে এই সার্জারির প্রসেস আপনার? মানে কবে থেকে? 2006 হয়েছে মনে হয়। কারোর ক্ষেত্রে 120টা সার্জারিও হতে পারে। 7টা সার্জারি, একটা দুটো সার্জারিতে সীমাবদ্ধ থাকে না, মানে অসংখ্য সার্জারি হয়, সার্জারির মধ্যে দিয়ে যেতে হয়। এবং সার্জারির আরেকটা যন্ত্রণাদায়ক ঘটনা হচ্ছে যে যেই জায়গাটাতে তার যে ক্ষত জায়গা, সেটা তো অন্য কোনো একটা জায়গা থেকে তার চামড়াই চেঁচে সেখানে গ্রাফটিং করা হয়, ফলে তার এইখানে যে যন্ত্রণাটা ছিল সেই যন্ত্রণাটা তো আছে, এবং নতুন করে যেখান থেকে চামড়া কাটা হলো সেই যন্ত্রণাটাও তার অতিরিক্ত একটি বাড়তি পাওনা। মানে একজন আক্রান্তর জীবনটা মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিক দিক থেকেই বিধ্বস্ত। আমার এগুলো ভালো ছিল, সব একটু ভালো না, এগুলো সব এখানে লাগিয়েছে। আচ্ছা আচ্ছা। সর্বত্রভাবে তাই বিধ্বস্ত হয়ে পড়ে। আর মানসিক জায়গা থেকে আপনারা কি কোনো কাউন্সিলিং বা এই রিহ্যাবে যখন আপনারা মানে তাদেরকে পান, এই অ্যাসিড আক্রান্তরা যখন আপনাদের কাছে আসে, তাদের এই মানসিক জার্নিতে আপনারা কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট আমাদের ছিলেন, তারা সাহায্য করেন, কিন্তু অনেক সময় লাগে। এই একটা ট্রমা থেকে বেরিয়ে আসা, এটা একটা সাংঘাতিক ট্রমা। মানে সব থেকে বড় হচ্ছে যে এই ঘটনাটা ঘটার পরে যখন তারা আয়না ফেস করে, একদম এই সময়টা যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটাতে অধিকাংশ লোকই মানে পুরো নার্ভ তারা ফিল করে তাদের। তখন সেই জায়গাটা থেকে আস্তে আস্তে অতিক্রম করে ওটার সাথে মানে মানিয়ে নিতে হয় আর কি। হয়তো মন থেকে না মানাতে পারলে তারা চেষ্টায় থাকে যে মানাচ্ছি, তুই মানাতে 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 আস্তে আস্তে তারা রিহ্যাবিলিটেট করতে থাকে।
এনাদেরকে আলাদা করে কোনো ভোকেশনাল ট্রেনিং প্রোভাইড করা, যেন তারা প্রফেশনালি সাকসেসফুল একটা লাইফ বা নিজেদের পায়ে অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী জীবন যাপন করতে পারেন, এই ধরনের কি ধরনের ট্রেনিং আপনারা প্রোভাইড সেরকম করেন? আমরা সেলাই টেলাই অনেক কিছু করেছিলাম, কিন্তু সেটা সবাই যে সাকসেসফুলি করতে পারে তা না। তার কারণ হচ্ছে ওদের মানে যেমন আমরা চেষ্টা করেছিলাম যে ওই ক্যান্ডেল মেকিং ইত্যাদি, কিন্তু ওই যে হিট টিট এগুলোতে ওদের প্রোন হয়ে থাকে, তো ওনারা অনেকেই সেইটা সহ্য করতে পারেন না। তো একজন দুজনে সেলাইয়ে ন্যাক ছিল, তারা সেলাই কাজ করেছিল। আমরা দুজনকে রিহ্যাবিলিট করেছিলাম, আমাদের একটা শপ ছিল, সেই শপে তারা সেলস কাউন্টারে তারা সামলাতেন। একজন দুজনকে আমরা বিভিন্ন অফিসে, ব্যাক অফিসে কাজ করতে পাঠিয়েছিলাম। এবং শহরের একটি বিখ্যাত হসপিটালিটি চেইন লেমন ট্রি, ওদের সাথে আমরা কোলাবোরেট করেছিলাম। আমাদের চেন্নাই শাখা বা অন্যান্য জায়গারও যে সার্ভাইভাররা ছিলেন তাদেরকে ওরা ব্যাক অফিসে চাকরি দিয়েছেন। বহু কর্পোরেটও এগিয়ে এসেছিলেন। আমরা ইউনিলিভারের সাথেও কথাবার্তা চালিয়েছিলাম। ছোটখাটো বহু প্রাইভেট অর্গানাইজেশন তারা এগিয়ে এসেছিল এবং তারা আমাদের রিহ্যাবিলিটেশন করতে ওদেরকে সাহায্য করেছিলেন। এই চাকরির ক্ষেত্রে কেমন অভিজ্ঞতা, কেমন লাগছে চাকরি করে? মানে ময়নাদিকে জিজ্ঞাসা করছে। ভালো লাগে, কেন না হলে তো খেতেই পেতাম না, না খেয়ে মারা যেতাম। তো যেটুক পাই 6,000 টাকা পাই। আচ্ছা, আমি যখন লেগেছিলাম তখন 900 টাকা পেতাম। আচ্ছা আচ্ছা, এখন 6,000 টাকা পাচ্ছি। যাক, এক ধরনের একটা এগিয়ে আসা আর কি। এটাও স্যারদের জন্য, যে স্যারকে বলতে বলেছিলাম, স্যার বলেছিলেন, বলেছিলাম বলেন মন্ত্রীদেরকে, সব বলে দিয়েছিলেন। দিবালোক, এখানে একটা খুব মানে আমার জানতে ইচ্ছা করছে যে এই যে ময়নাদের মতো আরও মানুষেরা একসাথে রয়েছেন আপনাদের অর্গানাইজেশনে, তারা যোগাযোগ করেন বা আপনাদের সাথে এসে যোগাযোগ করেন, এর পরবর্তীতে এরা যখন আবার বাড়িতে ফিরে যান, সেই জায়গাতে যদি কখনো খুব রিজেকশন হয় বা তারা যদি সেই সামাজিক জীবনটাতে মেনে না নিতে পারেন, আপনাদের অর্গানাইজেশন কি তারপরেও এই কেসগুলো ফলো আপ করেন? আমাদের অর্গানাইজেশন সবসময় ফলো আপ করতো, এখনও ফলো আপ করেন। যে তাদেরকে রেগুলার বেসিসে ডেকে আনা, তাদেরকে তাদের পাশে থাকা, চিকিৎসায় হোক, আইনি সহায়তায় হোক, সেটা করেন। তবে হ্যাঁ, আমাদের তো থাকার কোনো রিহ্যাবিলিটেশন হাব নেই। সেটা একটা পরিকল্পনা ছিল একটা সময়, কিন্তু এটা খুব এক্সপেন্সিভ, খুব এবং এটার মধ্যে সরকারি অনুদান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, প্রাইভেট ইনিশিয়েটিভগুলো খুব দরকার, নইলে এই রিহ্যাবিলিটেশন হাব করা যাবে না। কারণ কলকাতায় যখন এই অ্যাসিড সার্ভাইভাররা চিকিৎসার জন্য আসে, তারা তো চিকিৎসার জন্য হসপিটালে থাকলেও তাদের কিন্তু আত্মীয় পরিজনদের রাস্তায় থাকতে হয়, কারণ তাদের পক্ষে কিন্তু ওই হোটেল বা তথাকথিত পেইং গেস্ট হিসেবে অ্যাফোর্ড করা সম্ভব হয় না, কারণ এদের যেহেতু আর্থসামাজিক ক্ষেত্রটা একটু পিছিয়ে, তাই জন্য তারা কিন্তু সেটা অ্যাফোর্ড করতে পারে না। ফলে এরকম একটি হাবের কনসেপশন আমাদের ছিল, আমরা ভেবেছিলাম, কিন্তু সেটাতে একটা বিশাল আর্থিক একটা অনুদানের ওপরে নির্ভরশীল। ফলে সেটা এখন অবধি বাস্তবায়িত হয় না হলেও আমি ভাবি যে ভবিষ্যতে হয়তো কেউ এগিয়ে আসবেন এবং এরকম একটি রিহ্যাবিলিটেশন হাব হয়তো আমাদের কলকাতা শহরেও হয়ে উঠবে। কি সরকারি কি বেসরকারি উদ্যোগ, এই মুহূর্তে কলকাতা শহরে এরকম কিছুই নেই। পশ্চিমবঙ্গের কোথাও সেরকম কোনো রিহ্যাব এখনো তৈরি হয়ে ওঠেনি। দিবালোক, এই যে আইনগুলো রয়েছে, এই আইনের যে ভার্ডিক্ট, তাতে যে শাস্তিমূলক বিষয়গুলো রয়েছে, সেটা মানে কতদিন একজনের যদি অপরাধ? 7 বছর, ম্যাক্সিমাম 10 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু আমি যেহেতু বললাম, যে প্রথমেই বলেছি যে এফআইআরগুলো দুর্বল থাকলে অনেক সময় আমরা সেই বিচারটা সঠিকভাবে পেয়ে উঠতে পারি না। এফআইআরটা যদি খুব স্ট্রং হয় তো আমরা সেই জায়গায় পৌঁছবো। এর আগে একটি কেসে বম্বে একজন পারপিট্রেটরের কিন্তু ফাঁসির সাজা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সেটা মুকুব হয়ে যায়। সবাই মিলে উদ্যোগে হয়ে সেটা মুকুবও হয়েছিল। দৃষ্টান্তমূলক যতক্ষণ না, আমার বক্তব্য হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না একজন পারপিট্রেটরের উপরে পাচ্ছেন, ততক্ষণ এই ক্রাইমটা কিন্তু কমবে না। এটা একটা সহজ মাধ্যম এবং এটাকে আমরা বলি প্রিমেডিটেটেড ক্রাইম।
এটা কিন্তু হঠাৎ করে আজকে আমার এখন মনে হলো আমি একটা অ্যাসিড ছুঁড়ে ফেললাম, তা কিন্তু নয়। আচ্ছা, ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। এটা অনেক দিন আগে থেকে প্ল্যানিং, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন সময় ওখানে লোক থাকছে না, কি মানে এই অনেক কিছু প্রেক্ষাপট চিন্তা করে ক্যালকুলেট করে কিন্তু এটা করা হয়। যার জন্য আমরা যখন বিভিন্ন স্কুলে যখন ওয়ার্কশপ করি, যখন এটা নিয়ে বলি, আমরা মেয়েদেরকে বলি যে যেমন ধরো তোমরা সেম রাস্তা ফলো করো না নিজেদের বাঁচার জন্য, যে একটা রাস্তায় ধরো এই রাস্তাটা দিয়ে 5টার সময় রোজ স্কুল থেকে ফিরছো, সেটা না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে একা যদি এরকম কোনো প্রস্তাব পাও ইমিডিয়েটলি গার্জেনকে জানাও। কারণ এটা মেয়েদের ক্ষেত্রে তো বেশি হয়, যেমন একটা প্রস্তাব এবং কুপ্রস্তাব দুটোই তারা যেমন পেয়ে থাকেন একটি ক্লাস 8, 9, 10-এর মেয়েরা, তাদেরকে বলা হয় যে প্রথমেই প্রাথমিকভাবেই যদি এটা ঘটনা হয় তাহলে বাবা মাকে জানো এবং সেই ক্ষেত্রে একটা জিডি করে রাখো লোকাল থানাতে। এবং এই রকম ঘটনা ঘটলে কোনো একটা ফিক্সড রুট দিয়ে ফেরা আসা যাওয়া সেইগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এছাড়াও সবসময় একটা ক্রাউডে মুভ করা, এরকম কিছু হলে এইগুলো একটা প্রিকশনারি মেজার। এগুলো আলটিমেটলি কপালে থাকলে সে অন্য কোথাও একটাও হতে পারে, কিন্তু এগুলো একটা প্রিকশনারি মেজার। এগুলো গ্রহণ করলে কিছুটা সেফগার্ড হয়। এই ধরনের ক্যাম্পেইন যেরকম গার্লস স্কুলে বা মেয়েদের স্কুলে হচ্ছে, উল্টো দিকে বয়েজ স্কুলগুলোতে এই ধরনের ক্যাম্পেইন হচ্ছে, কারণ আমরা এই রেস্ট্রিকশনসগুলো সাবজেক্ট ম্যাটারটা একটু অন্য হয়ে যায়। সেখানে ক্রাইমটা করলে কি কঠিনতম শাস্তি হতে পারে বা কি সাংঘাতিক তার পরিণতি হতে পারে, সেই দিকগুলোকে একটু বেশি আলোকপাত করা হয়। আচ্ছা, মেয়েদের স্কুলটাতে যেমন প্রিকশনগুলোকে আলোকপাত করা হয় যে এই পথে যাবে না, এই করো না। ছেলেদের স্কুলে গেলে আবার ঠিক অন্যরকম, যেটা করলে আলটিমেটলি ধরা পড়ে এবং তারপরে তার উপরে এই শাস্তি ইম্পোজড হয়। এইরকম অমুক তমুক ঘটনা অনেক ঘটেছে যেখানে ওদের কেরিয়ারটা হয়েছে। ফলে এটা অ্যাকচুয়ালি কিন্তু আজকে তো এই মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ভীষণ ওয়েল কনভার্সেন্ট উইথ এভরি সাবজেক্ট। কোনো সাবজেক্টে যদি আপনার জানতে হয়, আপনি গুগল আছেন, গুগল করলে আপনি সেই সাবজেক্টের নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু আপনার নখদর্পণে। ফলে সেই অর্থে আজকাল নিজেরাই তারা মোটিভেটেড হয়ে যায়, তারা নিজেরাই সব সাবজেক্টের উপরে দখল থাকে। তবুও অ্যাওয়ারনেসগুলো করতে গেলে এই কি যে ফার্স্ট এইডের অ্যাওয়ারনেস, তারপরে এই লিগাল এইডের অ্যাওয়ারনেস, রিহ্যাবিলিটেশন কীভাবে করা যেতে পারে, সেইগুলো নিয়ে একটু বেশি আলোচনা করলে অন্তত অনেকে জানতে পারে যে আমার ক্ষেত্রে হয়তো ঘটছে না। মানে এমনি শহরের একটি খুব নামজাদা কলেজের প্রিন্সিপালকে আমি অ্যাপ্রোচ করেছিলাম যে আপনাদের স্কুলে যদি আমাদেরকে একটা অ্যাওয়ারনেস করতে বলেন, তো না না আমার গার্লস ডু নট ফেস সাচ কাইন্ড অফ ইনসিডেন্টস। তুমি খুব অবাক হয়ে গেছিলাম যে একটা এত নাম করা একটা স্কুলের প্রিন্সিপাল তিনি কি কনফিডেন্টলি বলছেন। তিনি জানেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্ত্রীর ওপরে অ্যাসিড আক্রমণ হয়, বলিউডের একজন খুব নাম করা তারকা তার বোনের ওপর অ্যাসিড অ্যাটাক হয়, আর তিনি কলকাতার এই একটা স্কুল, সেই স্কুলের মেয়ের ওপরে হবে না, উনি একেবারে গ্যারেন্টেড। ফলে ওনার অ্যাওয়ারনেসটা মনে হয়েছে করার দরকার নেই। ফলে আমাদের সেই জায়গাগুলোতে একটা মেন্টাল ব্লকেট তো আছে যে আমরা ধরেই নিই যে এটা এই সম্প্রদায়তে হয়, ওই সম্প্রদায়তে হয়, বা এই সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ডের লোকেদের মধ্যে এইটা হয় না। আমরা কিছু প্রিকনসিভ নোশনস নিয়ে চলছি আর কি এই বিষয়ে, অ্যাকচুয়ালি তা নয়। এই জায়গায় মানে যখন অ্যাসিড অ্যাটাক হচ্ছে বা তার পরবর্তীতে যখন তারা আবার ফিরে যাচ্ছেন নিজেদের কাছে, কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছেন, মানে কি ধরনের চ্যালেঞ্জেস তারা ফেস করে সেই সময়টাতে? মানে একটা তো এই যে আপনি বললেন গ্রহণযোগ্যতার একটা অসুবিধে, আমি একদম মেটেরিয়ালি জিজ্ঞাসা করছি, এই স্যালারি বা ফেসিলিটি পাওয়ার ক্ষেত্রে এই ধরনের ডিসপ্যারিটি এরা ফেস করেন? ইনিশিয়ালি হয়তো সিম্প্যাথেটিক গ্রাউন্ডে হয়তো পায় না, কিন্তু আলটিমেটলি লেমন ট্রির মতন জায়গাতেও আমি শুনেছিলাম সে বলছে স্যার আমাদের তো কোনো এক্সট্রা বেনিফিট কিছুই দেয় না, যা অন্যরা বেনিফিট পায় আমরাও তাই বেনিফিট পাই। ইনফ্যাক্ট আমাদের ডিউটি আওয়ার্স টাওয়ার্স ইত্যাদি, কারণ ওদের ওই চামড়ায় টান ধরে, তো ফলে ব্যাক অফিসে থাকলেও কাছাকাছি হয়তো হাউসকিপিংয়ে দিয়েছে বা কিছু, সেখানে অসুবিধা তো হয়ই। তার জন্য যে একটা এক্সট্রা প্রিভিলেজ বা এক্সট্রা একটা কোনো সুযোগ তারা পায়, বা গাড়ি ছেড়ে দিল বা তাড়াতাড়ি ছেড়ে দিল, সেরকমটা 1-2 মাস হয়তো সিম্প্যাথিক গ্রাউন্ডে হতে পারে, কিন্তু আলটিমেটলি আমি দোষও দেবো না, কারণ আমাদের যা ফার্স্ট লাইফ সেটা হয়তো করা সম্ভবই নয়, মানে লং রান সেটা পাওয়ার জায়গা থাকছে না।
ময়নাদি যখন স্কুলে গেলেন, স্কুলে কাজ করছেন, বাচ্চাদের সাথে কাজ করছেন, সেখানে আপনার আরও অনেক কালিগরা রয়েছেন যাদের মধ্যে আপনি কাজ করছেন, সেখানে গিয়ে কখনো এরকম কোনো অসুবিধে পেয়েছেন যে সেখানে মানে সেখানকার মানুষেরা আপনাকে কিভাবে গ্রহণ করেছে? প্রথমে বড় মানুষরা ভালো বলতে এমন কোনো বাচ্চা ভয় পায়, এখনও এক একটা বাচ্চা ভয় পায়, ছোট বাচ্চা তো যেহেতু, তাই আমাদের দিদিমণি আছে, ও বলে যে ওরকম ভয় করতে নেই, ও একটা মানুষ করে বলে এরকম। আর আত্মীয় স্বজনদের মধ্যে? আত্মীয় স্বজনরাও সবাই একই রকম, ভালো চোখে কেউই দেখে না। আলটিমেটলি শাস্তিটা বলেছি যে ভিকটিম সেই আলটিমেটলি একটা খুব শাস্তি তারই, কারণ তারকে হোল লাইফটাই এই সাজাটা বহন করে চলতে হয়। আর পারপিট্রেটাররা অধিকাংশ ক্ষেত্রে তো মুক্ত হয়ে যায় এবং তারা দিব্যি নিজের মতো তারা জীবন কাটাতে পারে। ইনফ্যাক্ট যারা ভিকটিম তাদের আরেকটাও ভয় থাকে যে এদের সেকেন্ড টাইম আবার অ্যাটাক হতে পারে, যার জন্য তারা খুব এক্সট্রা প্রিকশন নিয়ে আবার চলতে হয়। দীর্ঘ সময় তারা বাড়িতে নিজেদেরকে আটকে রাখেন এই ভয়ে যে আবার কিছু না একটা ঘটনা ঘটে। আচ্ছা আচ্ছা, সেরকম সেই ভয়টা থাকি। আমরা একটা রিপোর্টে পড়ছিলাম যে এই যে সরকারি হাসপাতালগুলো যেখানে ফ্রিতে সার্জারি করা হয়, সেখানে সার্জারির মান এতটা দুর্বল, এতটা পুয়ার যে এই সুবিধাটা থাকা সত্ত্বেও তার বেনিফিটটা হয়তো ভিকটিমরা পাচ্ছেন না। এই বিষয়টার গ্রাউন্ড রিয়েলিটিটা কেমন? মানে এই যে সরকারি সাহায্য রয়েছে, এই যে ফ্রি কিছু ট্রিটমেন্ট রয়েছে, স্টক অনেক সময় অ্যাভেলেবেল থাকে না, ফলে সেই সময়টা ইঞ্জেকশন কোনো একটা খুব ইম্পর্টেন্ট এক্সপেন্সিভ ইঞ্জেকশন সেটা হয়তো তখন অ্যাভেলেবেল নয়। এই ধরনের সরকারি চিকিৎসার ক্ষেত্রে তখন হয়তো তক্ষুনি তার প্রয়োজন, ফলে সেই সব তো সেটার একটা দিক থাকেই। কলকাতার বাইরে মফস্বলে যে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থাকে, আমরা সেইভাবে নিজেদেরকে সেইভাবে মানে ওয়েল ইকুইপড করতে পারিনি। শহর থেকে বাইরে হওয়া মানেই শহরে কলকাতায় আসতে হবে, কলকাতার যে হাসপাতাল সরকারি আছে সেখানেই চিকিৎসার জন্য আসতে হবে। এবং আমার মনে আছে একটি মেয়ে ছিল, মেয়েটি আজকে নেই, খুব কম বয়সে তা চলে গেছে, সে মালদাতে থাকতো, তাকে প্রত্যেকবার মালদা থেকে অ্যাম্বুলেন্স করে কলকাতায় আসতে হতো চিকিৎসার জন্য এবং একবার তার 10,000 টাকা করে খরচা পড়তো। ফলে সরকারি হাসপাতালের চেয়ে বিনা পয়সায় চিকিৎসা পেলেও তাকে মালদা থেকে কলকাতায় 10,000 টাকা বিনিময়ে অ্যাম্বুলেন্সে করে আসতে হতো। সেক্ষেত্রে তো মানে কম্পেনসেশনের মানেই থাকছে না, সেখানে কম্পেনসেশনের মানে থাকে না। এবং অধিকাংশ ক্ষেত্রেই কম্পেনসেশন আপনি শুনলেন যে ময়নার ক্ষেত্রে, এবং প্রত্যেকের ক্ষেত্রে মোটামুটি 5-6 বছর 7 বছর 8 বছর করে কম্পেনসেশন পেতে সময় লেগেছে, এত সময়। ফলে সেই জায়গাটাতে তো তাদেরকে বহু ধার দেনা করে তাদের চিকিৎসা করে বাঁচতে হয়। ফলে কম্পেনসেশনের টাকা পাওয়া মাত্রই তাদেরকে সেই ধার শোধ দিতেই তাদের সেই টাকাটা শেষ হয়ে যায়। একটা সময় ডিএলএসএ থেকে ওরা করেছিল যে এই ফিক্সড ডিপোজিট একটা করে দিচ্ছিল, ফিক্সড ডিপোজিট করে ওদের হাতে দিচ্ছে যাতে টাকাটার একটা রেগুলার ইনকাম, সোর্স অফ ইনকাম থাকে। তো সেটাতে ওদের অসুবিধা হলো যে ওরা তো অনেক দেরিতে পেলো এবং ওদের দেরিতে পাওয়ার জন্য ওরা তো বহু দেনা করে বসেছিল, সেই দেনাগুলো শোধ করার একটা তাগিদ থাকে। ফলে ওরা বহুজন এসে আমাকে অনুরোধ করলো যে আপনারা কথা বলে ওগুলোকে ভাঙিয়ে দিন। তো আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেসের মেম্বার সেক্রেটারির সাথে কথা বলতে। তো উনি বলেছিলেন দেখুন এই টাকাটা ভেঙে ফেললে এক্ষুনি ভেঙে যাবে, কিন্তু ফিক্সড ডিপোজিট করার উদ্দেশ্য হচ্ছে অন্তত সুদের টাকাটা পাবে, আবার ওইটা একটা একটা রিসোর্স তৈরি হয়ে রইল। কিন্তু এদের এতটাই মানে ওষুধপত্র কেনার একটা চাহিদা এবং তারপরে সর্বোপরি হচ্ছে যে দেনা করেছে সেই শোধ দেওয়ার একটা তাগিদ আমাদের বাধ্য করেছিল ওনাদেরকে বলতে যে আপনারা এই কম্পেনসেশনের টাকাটা ওদেরকে তুলে হাতে দিয়ে দেন। এই যে কম্পেনসেশন এক একটা স্টেটে তো এক এক রকম, যেমন আমরা দেখছিলাম, আমরা পড়ছিলাম যে কোনো জায়গায় পেনশনের ব্যবস্থা রয়েছে, কোনো জায়গায় এর থেকে বেশি টাকা দেয়, কারণ সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা ছিল যে ন্যূনতম 3 লাখ টাকা।
আচ্ছা, যেরকম আমরা দেখছিলাম দিল্লিতে বোধহয় এইটার সংখ্যা হচ্ছে 5 লাখ, সেখানে পশ্চিমবঙ্গ 3 লাখ, রাজস্থানে এবার 8 লাখ টাকাও আছে, 8 লাখ টাকা রয়েছে। এই কম্পেনসেশনের অ্যামাউন্টটাকে বাড়ানোর জন্য কখনো গভর্নমেন্টের কোনো জায়গায় আপনারা মুভ করেছেন বা আপনাদের অর্গানাইজেশন একসাথে কোলাবোরেটলি এই যে কম্পেনসেশন দীর্ঘকাল ধরে 3 সেটা লাখ করা টাকা হয়েছিল, সেটাতে করাতে মেডিকেল এই যে বোর্ডটা বসে, মেডিকেল বোর্ডটা একটা নির্ধারণ করে। আচ্ছা, এই মেডিকেল বোর্ডে বিভিন্ন অ্যাসপেক্টের লোক, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেসের লোক থাকে, একটা এনজিও রিপ্রেজেন্টেটিভ থাকে, ডাক্তার থাকেন, করে একটা মেডিকেল বোর্ড ওদের হয়। সেখানে ওরা ইভ্যালুয়েট করার চেষ্টা করেন যে এই এক্সপেন্সেস কী হতে পারে, সেই মতো একটা কম্পেনসেশন ডিসাইডেড হয়। আচ্ছা আচ্ছা। আপনি কত বছর ধরে এই বিষয়টার সাথে জড়িত? অ্যাসিড ভায়োলেন্সের সাথে জড়িত 2013 সাল থেকে, কিন্তু এমনি সমাজে বিভিন্ন স্তরে কাজ করা আমার নিজে, যখন আমি নিজে ক্লাস 5-এ পড়ি সেই সময় থেকে আমার এই সামাজিক প্রেক্ষাপটে কাজ করা, ফলে সেই হিসেবে দেখতে গেলে বেশ কয়েকটা বছর পেরিয়ে জড়িয়ে আছে। এবং শুধু অ্যাসিড ভায়োলেন্স না, অন্য স্তরেও নানান সমাজের যেই দিকগুলোতে অ্যাড্রেস করা দরকার সেগুলো নিয়ে বহুদিন ধরে কাজ করছি। আপনার দেখা মানে এই অ্যাসিড সার্ভাইভার যারা ভিকটিম রয়েছেন, খুব ইন্সপিরেশনাল কোনো স্টোরি যিনি পরবর্তীতে অন্যরকমভাবে নিজের জীবনকে এক্সপ্লোর করেছেন বা খুব যা মনে রাখার মতো আমাদের দর্শকের কাছে, সেরকম যদি কিছু শেয়ার করেন। বহু আছে কারণ আমার 2013 সালে প্রথম অ্যাসিড সার্ভাইভারদের সাথে পরিচয়ের পরে আমার যেটা একটা মনে হয়েছে যে এদের প্রত্যেকের মনে একটা ইননমিনেবল স্পিরিট আছে। কারণ এই ঘটনাটি যদি আমার সাথে ঘটতো আমি কিভাবে ট্যাকেল করতাম, আমি নিজে মানে এক এক সময় লস্ট হয়ে যেতাম, যে আমি ভাবতেই পারি না যে এইরকম ঘটনা ঘটার পরে আবার মূল স্রোতে এসে কাজ করা এবং লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া। বহু মানুষের কিন্তু সেই মানসিক দৃঢ়তা বা মানসিক স্থিরতা দুটোর কোনোটাই থাকে না। আমরা একটা খুব সামান্য জিনিসে অফিসে কেউ একটু হিউমিলেট করলো, আমরা ভেঙে পড়লাম, সাংঘাতিক মানসিকভাবে বিপর্যস্ত হলাম। রাস্তায় হয়তো চেহারার জন্য কেউ হয়তো মন্তব্য করলো, সেটার জন্য ভেঙে পড়লাম। কিন্তু এইগুলো একটা প্রত্যেককে যদি আপনি দেখেন তাহলে প্রত্যেকেই কিন্তু আমাদের কাছে একটা ইন্সপিরেশন। কারণ ওরা যেই জিনিসটা হারিয়েছে, একটা ডিসফিগারমেন্ট, এইটার সাথে লড়াই করে অ্যাডজাস্ট করে সেটাকে আবার ওভারকাম করে বেঁচে থাকার যে লড়াই, সেটার জন্য প্রত্যেককে আমি কুর্নিশ জানাই। প্রত্যেকে আলাদা আলাদা। যেমন দিল্লিতে একজন সার্ভাইভারের কথা আমার মনে পড়ছে, যে নিজে গাড়ি চালিয়ে এসে আমাদের সাথে হোটেলে দেখা করেছিলেন এবং সে খুব কনফিডেন্ট, তার একটা চোখে সে দেখতে পাচ্ছিলেন না। এছাড়া ময়না, বহু এরকম রয়েছে। ময়নার ইন্সপিরেশন, ময়না আমার কাছে ইন্সপিরেশন। এত দূর থেকে লড়াই করে সে কলকাতায় আসে, যায় এবং সে তার লাইফে যে নিজে কারোর কাছে হাত পাতেনি, নিজের জায়গাটাতে একদম তৈরি করেছে এবং তারাই আমাদের এগিয়ে যাওয়ার, ওর শেষ দিন পর্যন্ত লড়াই করতেই হবে। একদম। হ্যাঁ, আমাদের দর্শকের জন্য আপনার যদি কিছু বলার থাকে যে আপনার তরফ থেকে, তাহলে আমরা সেটা শুনে নেব আর কি। আমরা পর্বের একদম শেষে চলে এসেছি। আমার যেটা মনে হয় যে তাদের প্রত্যেকের লাইফটা একটা ডিগনিটি আলাদা আছে। আমরা কেউ কারোর সিম্প্যাথি ড্র করার জন্য কাজ করি না। অ্যাসিড সার্ভাইভাররাও হয়তো একটা দুর্ঘটনার শিকার মাত্র। তাদের প্রতি সহানুভূতি না, যদি আমরা পারি তাদের পাশে থাকব, তাদের এই সংগ্রামটাকে দৃঢ় করার জন্য আমাদের যেটুকু অবদান আছে আমরা সেটুকু তাদের পাশে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র একটা গিমিক, শুধুমাত্র একটা মিডিয়া অ্যাট্রাকশানের জন্য একটা ইভেন্ট করে দিলাম একদিন এবং সেটাতে কিন্তু এদের জীবন খুব যে উন্নত হয়ে যায় তা নয়। আর এইটাও নয় যে তাদের যদি আমরা সেলফ সাফিসিয়েন্ট করবার একটা চেষ্টা করি, তাদের নিজেদের পায়ে তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করি, তাহলে সেটা অনেক বেশি ফ্রুটফুল এবং মিনিংফুল হবে। একদম এইরকম না হয়ে যায় যে আমরা একদিন প্রোগ্রামে গেলাম, একটা টাকা পেলাম, আমাদের আজকে একটা র্যাম্পে হাঁটলাম, একটা টাকা পেলাম, এইটা যেন আমাদের উদ্দেশ্য না হয়। কারণ আমরা বহু সময় দেখেছি, আমি অনেকবার সুন্দরবনেও গেছি, অনেক সময় গেলে একটা কথা আমি শুনি এবং ভাবি যে আমরা তো আয়লা ভিকটিম। আয়লা সে কবে এসেছিল তার কোনো ঠিক ঠিকানা নেই, সেটা গিয়ে তারপরে লাইফে আবার অনেক পরিবর্তন হয়েছে, করোনা অনেক কিছু বেরিয়েছে, তবুও তারা আয়লার ভিকটিম। এই যে আমাদের একটা পাইয়ে দেওয়ার ব্যাপার,
সেইটা থেকে আমরা বেরিয়ে এসে যদি কাউকে কনস্ট্রাকটিভ তৈরি করার জায়গাটাতে যেতে পারি, আমার মনে হয় সেটাতে লাইফ অনেক মিনিংফুল হবে। একদম। অনেক ধন্যবাদ দিব্যালোক, অনেক ধন্যবাদ ময়নাদি আমাদের ভাবনা ঘরে আসার জন্য, আপনাদের ভাবনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আসলে এটা তো একটা সামাজিক ব্যাধি, এটার সমাধান এইভাবে হয় না। মানসিক গঠন যতক্ষণ না আমাদের বদলাবে, যতক্ষণ না আমাদের দেখা বদলাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ধরনের ব্যাধিগুলোকে অতিক্রম করে আসতে পারবো না। তবু ময়নাদিকে আমাদের কুর্নিশ, কারণ এতটা সাহস দেখানোর জন্য, এই ধরনের অনুপ্রেরণা দিব্যালোকরা দিচ্ছেন বলে আমাদেরকে সবসময় বেঁচে থাকবা, লড়াই করবা, আসবা, তাহলে স্যারদের জন্য সবকিছু। একদম, দিব্যালোকরা আলো জ্বালাচ্ছেন এবং আলো জ্বলে উঠছে আস্তে আস্তে। বাঁচতে হবে, লড়াই করতে হবে, সাহসটাই বা কে দেয়? একদম একদম, সাহস দেওয়ারও তো লোক দেয়। গ্রামে তো কেউই বলে না এই মর্গা মর্গাই বলবি, আর সাহসটা তো দেয়, মনের সারাটাই বা কে দেয়? এই কিছু কিছু মানুষ আছেন যারা আমাদের হাত ধরছেন, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে আমরা এগোতে পারছি। অবশ্যই, ঠিক। ধন্যবাদ দিব্যালোক আমাদের ভাবনা ঘরে আসার জন্য। ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ আমরা আমাদেরকে নিয়ে এসব বলার জন্য। দিব্যালোকের মতো মানুষেরা বারবার মনে করিয়ে দেন, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপ্রণে পৃথিবীর সরাব জঞ্জাল। তারা আছে বলেই আলো জ্বলছে, আমরা ভালো ভাবতে পারছি, এখনো স্বপ্ন দেখতে পারছি। ময়নাদির মতো মানুষেরা আমাদের অনুপ্রেরণা। ভাবনাঘরের সঙ্গে থাকুন, ভাগ করে নিন আপনাদের ভাবনাও। আর কোন কোন ভাবনা, আর কোন কোন বিষয় আমরা কথা বলতে পারি, আমাদের কমেন্ট বক্সে জানান। লাইক করুন আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করে ফেলুন, যেন হাতে হাত ধরে আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।